প্রিয় শিক্ষার্থী, বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে ক্লাস 8-এর খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, বিশেষ করে ভাষা চর্চা বই থেকে তোমাদের যে ব্যাকরণের যে বইটা আছে ভাষা চর্চা, সেই ভাষা চর্চা বইয়ের প্রথম অধ্যায় কি আছে? দল। এই দল থেকে খুব ভালো নম্বর পাওয়া যায়। তোমাদের ফার্স্ট সামেটিভ যে পরীক্ষা হবে সেখানে দল থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন আসবে। তো সেইগুলো যাতে তোমরা সঠিকভাবে করতে পারো সেই বিষয়টা নিয়েই আজকে এসেছি। যদিও তোমাদের ক্লাসে এটা হয়েছে, কিন্তু অনেক সময় কি হয়, ক্লাসে ধরো 70-80 জন স্টুডেন্ট নিয়ে একটা ক্লাস হচ্ছে, কে কোথায় গল্প করছে, কার অনেক সময় ক্লাস টিচারদের যে কথাবার্তা সেগুলো শুনতে পাও না চেঁচামেচির জন্য। তো নানা রকম সমস্যার জন্য এই দলটা হয়তো অনেক সময় ঠিকভাবে বুঝে ওঠা হয়নি। তো আজকে তোমাদের এই দল সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং দলটা যাতে তোমরা খুব সহজভাবে পরীক্ষাতে করতে পারো সেইগুলো নিয়েও কিন্তু আজকে আমি খুব ট্রিক্সগুলো দেখাবো যে কিভাবে তোমরা দল থেকে প্রশ্ন আসলে পারে সেগুলো করতে পারো। এই পরীক্ষা কটা দিন তোমাদের এপ্রিল থেকে, এপ্রিলের ফার্স্ট উইক থেকেই সম্ভবত পরীক্ষা শুরু হবে। তো এই কটা দিন তোমরা একটু বেশি বেশি করে পরিশ্রম করো। আমি চেষ্টা করব, আমি সমস্ত রকম ডিটেলস তুলে ধরবো এবং যদি কোনো রকমের প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারো, আমি রিপ্লাই দিই, অবশ্যই রিপ্লাই দেব। এবং তোমরা পরিশ্রম করবে, আমি বিভিন্ন ধরনের সহযোগিতা করব। এই দুটো সমন্বয়ে কিন্তু তোমাদের যে মার্কস সেটা কিন্তু খুব একটা হাই লেভেলে পৌঁছাবে এবং তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। চলো বেশি কথা না বলে আজকে শুধু আরেকটা কথা লাস্ট বলে দেবো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই ধরনের ভিডিও আসতেই থাকবে। চলো আগে প্রথমে জানি দল। দল কাকে বলে? দল মানে হচ্ছে এই যে ছাত্র দল, ছাত্রী দল বা এই দল সেই দল। দল অ্যাকচুয়ালি সেরকম নয়। এখানে ব্যাকরণ সেকশনেতে দল কথাটা অর্থ অ্যাকচুয়ালি, দল মানে আমরা কি বুঝি? কয়েকজনের সমষ্টিকেই বলা হয় দল, তাই তো? এইখানেও ঠিক সেই রকমই, কিন্তু এখানে আমরা অক্ষর নিয়ে খেলবো, এখানে আমরা শুধু শব্দ নিয়ে খেলবো। ব্যাকরণটাই তাই, যে অক্ষর শব্দ এইসব নিয়েই খেলা, ঠিক আছে? খেলাই বলা চলে, খেলার ছলে ছলে আমরা সব কিছু শিখে নেব। তো দল হচ্ছে, দেখো আমাদের যে বাকযন্ত্র আছে, বাঘ, বয়াকা গ, নট বাক, ঠিক আছে? এই বাকযন্ত্র মানে হচ্ছে কথা বলার যন্ত্র। আমরা আমাদের মুখ গহ্বরে থেকে শুরু করে, আমাদের একদম চেস্ট থেকে শুরু করে, ফুসফুস থেকে শুরু করে, তো এখান থেকে আমাদের এই মুখ গহ্বরে যতগুলো পার্টস আছে, হিউম্যান পার্টস, সেইগুলোকে যেগুলো কথা বলার ক্ষেত্রে সাহায্য করে সেইগুলোকেই বলা হচ্ছে বাকযন্ত্র, ঠিক আছে? তাহলে বাকযন্ত্রের মধ্যে কি কি পড়ছে কমনভাবে? যেমন দাঁত, জিহ্বা, ওষ্ঠ মানে ঠোঁট, তারপর তালু, তারপরে তোমার ফুসফুস, কণ্ঠ, এইগুলো সব হচ্ছে বাকযন্ত্র। তো এই বাকযন্ত্রের একবারের চেষ্টায় যতটুকু উচ্চারিত হয় শব্দ, সেই অংশটাকেই বলা হচ্ছে দল। বুঝতে পারলে? বুঝতে পারলে না? দেখো আমি যদি বলি ভারত, এই ভারত, তুমি তো বলবে যে একবারের চেষ্টা হয়তো আমি উচ্চারণ করে ফেললাম, ভারত একবারের চেষ্টা উচ্চারণ করে ফেললাম। কিন্তু দেখো, ভারতটাকে আমরা যখন বিশ্লেষণ করব, ভারত এইরকম, ভা একটা ঝোঁক আর রথ একটা ঝোঁক, তাহলে ভারত, ঠিক আছে? যেমন দেখো আমি কি লিখলাম, ভারত। এই ভারত সমান এই ভা একটা হচ্ছে ঝোঁক, একবারের চেষ্টা, বাকযন্ত্রের ভারত, ঠিক আছে? এইটা একটা, আর র ত এইটা একটা। তাহলে এই দুটো সমন্বয়ে মানে এই দুটো ঝোঁকের ফলে এই ভারতটা উচ্চারিত হয়েছে। আবার দেখো যদি বলি মাছ, মাছ তো আমরা সবাই খাই, এই যে মাছ, মা ছ এরকম, তাহলে উচ্চারণটা এইরকম নয়, মা ছ এরকম নয়, তাহলে মাছও হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এটা আমরা বলি মাছ, এখানে একটা হসন্ত হওয়ার কথা, কিন্তু এই হসন্তটা আজকাল উঠে গেছে, ব্যবহার নেই। যদি আমরা হসন্ত ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের লেখাতে, আমাদের বইতে প্রচুর হসন্তর কিন্তু ব্যবহার ছড়াছড়ি হয়ে যাবে। তো সেটা একটা দৃষ্টিকটু লাগবে, দেখতে বাজে লাগবে। আগেকার দিনে ছিল হসন্তের ব্যবহার ছিল। এই হসন্তযুক্ত শব্দগুলোকে কি বলা হয় জানো? হলন্ত শব্দ। হসন্ত যা আর হলন্ত তাই। এগুলো কিন্তু মাধ্যমিক পরীক্ষাতেও আছে যে হলন্ত শব্দ কাকে বলে, ঠিক আছে? হলন্ত শব্দ, হলন্তযুক্ত একটা শব্দ বলো। যাই হোক, এই যে হসন্তযুক্ত শব্দকেই বলা হচ্ছে হলন্ত শব্দ। ক্লিয়ার? এটা একটা প্রশ্ন। তাহলে এখানে আমরা দুটো ঝোঁক পেলাম, অর্থাৎ দুটো দল, এইটা একটা দল, এইটা একটা দল।
ঠিক আছে। এই যে মাছের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না, মাছ হচ্ছে একবারই আমরা একটা ঝোঁকেই উচ্চারণ করব মাছ। তাহলে এইখানে হসন্ত যেহেতু আছে এটা একটা দলই হয়ে গেল, তাহলে এইটা শুধু একটা দল। ঠিক আছে। আবার যদি বলি বিকালবেলা, তো এইটা যখন করব বি কাল, একটা জিনিস লক্ষ্য করো, এই যে রথ, এই যে কাল, এর কিছু এর দেখো শেষে হসন্ত হওয়ার কথা, অ্যাকচুয়ালি এগুলো হলন্তযুক্ত শব্দ। তো এইখানে একটা দেখো উচ্চারণ বি আর কাল, এই দুটো ঝোঁক, বিকালের হচ্ছে দুটো ঝোঁক, তাহলে এটাতেও দুটো দল আছে, বুঝে গেল। তো এই যে আমাদের বাকযন্ত্রের প্রচেষ্টাতে, মানে আমাদের শ্বাসযন্ত্র যে আমাদের যে বাকযন্ত্র আছে সেই তার একবারের প্রচেষ্টায় যতটুকু উচ্চারিত হবে শব্দের, সেই অংশটাকেই বলা হচ্ছে দল। ক্লিয়ার হয়েছে? এইবারে আমরা আরেকটু ভেতরে ঢুকি। কিরকম? দলের একটা শ্রেণী বিভাগ আছে, মানে দল তো আর একা নয়। এই ধরো রাজনৈতিক ক্ষেত্রে যদি বলো সিপিএম দল, তৃণমূল দল, বিজেপি দল, আরো অন্যান্য অনেক দল আছে। ঠিক সেই রকম দল বললে কিন্তু একটা পুরো সমষ্টিকে বোঝায় না, তার একটা আলাদা আলাদা নাম আছে। ঠিক ব্যাকরণের ক্ষেত্রেও দল আবার নানা রকম আছে। কি কি রকম আছে? ধরো একটা দল, এই যে আমি এখান দিয়েই বলে দিচ্ছি, এই যে ভয় আঁকা, ভয় আঁকা দিলাম তো, তাহলে এখানে ভয়ের সঙ্গে ভ তো ব্যঞ্জন বর্ণ, তার সঙ্গে কে যুক্ত হয়েছে না আকার যুক্ত হয়েছে। তাহলে এর যে মানে শেষটা আকা দিয়ে, মানে স্বর বর্ণ দিয়ে শেষ হয়েছে, এর শেষটা ভয়ের শেষটা স্বরবর্ণ দিয়ে শেষ হয়েছে। অতএব যে দলের শেষটা স্বরবর্ণ দিয়ে শেষ হবে সেই দলটাকে বলা হচ্ছে কি বলে বলতো? মুক্ত দল। বুঝে গেল? তাহলে এই যে ভয়ে আঁকাটা মুক্ত দল। তাহলে যে দলের শেষে স্বরবর্ণ থাকবে বা যে দলে একটি স্বরবর্ণ থাকবে সেই দলটাকে বলা হচ্ছে মুক্ত দল। ঠিক আছে, এটা ক্লিয়ার হলো? এইবারে দেখো এর শেষটা দেখো ত। আমরা এই যে ত এর যে উচ্চারণটা, যখন আমরা ত বলি, ত এর সঙ্গে কিন্তু ত যোগ অ, এই দুটোকে মিলিয়ে আমরা বলি ত। কিন্তু ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ ছাড়া উচ্চারিত হতে পারে না। ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণকে নিয়েই উচ্চারিত হয়, আর যখন নিজে নিজে উচ্চারিত হয় তখন সেইটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের মতো ব্যঞ্জন বর্ণের মতো আচরণ করবে। ঠিক আছে, যখনই হসন্ত দেব তখনই কিন্তু ব্যঞ্জন বর্ণের মতো আচরণ করবে, কিন্তু ব্যঞ্জন অ্যাকচুয়ালি স্বরবর্ণ ছাড়া কিন্তু উচ্চারিত হয় না। যখনই এর উচ্চারণটা অর্ধ হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, এই যে ত বললাম, আমরা কি বলেছি ভারত, ভারত বলিনি, আমরা বলেছি ভারত। অর্থাৎ যে লাস্টে যে ত, অ্যাকচুয়ালি তার উচ্চারণটা অর্ধেক হলো, ব্যঞ্জনের মতো হলো, যেহেতু এখানে হসন্ত আছে। হসন্ত থাকলে পারে ওই ব্যঞ্জনের উচ্চারণটা অর্ধেক হয়ে যায়। বোঝা গেল? তাহলে যখনই দেখবে এইরকম ধরনের উচ্চারণ হচ্ছে, ব্যঞ্জনান্ত দিয়ে শেষ হচ্ছে, এরপরে আর কোনো স্বরবর্ণ নেই, ব্যঞ্জনান্ত দিয়ে শেষ হচ্ছে, তখন সেইটা এই দলটা হয়ে যাবে রুদ্ধ দল। রুদ্ধ দল। তাহলে দল আমরা পেয়ে গেলাম দুটো। কি কি না, এক হচ্ছে মুক্ত দল। এবার তোমরা বলো এটা তো খুবই সহজ, খুবই আমরা সহজেই পেরে যাব, কিন্তু এর ভেতরেও কিছু প্রশ্ন থাকে যেগুলো তোমরা কিন্তু ক্লিয়ার করতে পারো না। বুঝতে পেরেছো? দেখো এখানে পূর্ণস্বর, পূর্ণস্বর কোনগুলো? স্বরধ্বনির মধ্যে পূর্ণস্বর হচ্ছে এই যে অ, আ, হস্যই, দীর্ঘই, হস্য, দীর্ঘ, এইগুলো হচ্ছে সব পূর্ণস্বর। পূর্ণস্বরের পর অর্ধস্বর ব্যবহৃত হতে পারে, কিন্তু ওই অর্ধস্বরের পর আর অর্ধস্বর ব্যবহার হবে না। পূর্ণস্বর কি আর অর্ধস্বর কি? আর একটা বলি খণ্ডস্বর, খণ্ডস্বরও যা আর অর্ধস্বরও তাই। আচ্ছা, পূর্ণস্বর এইগুলো হচ্ছে এর উচ্চারণগুলো হচ্ছে পূর্ণ, অ, আ, হস্যই, দীর্ঘই, হস্য, দীর্ঘ, এদের উচ্চারণগুলো পূর্ণ, কিন্তু এরা কখনো কখনো অর্ধস্বর হয়ে যায়, যুক্ত স্বর হয়ে যায়, যৌগিক স্বরধ্বনি হয়ে যায়। যেমন দেখো এই যে আ, আ আর ও,
এই দুটো মিলিয়ে কি হয় আও। আও এটা অ্যাকচুয়ালি ব্যঞ্জনের স্বরবর্ণের ক্ষেত্রে নেই, কিন্তু কিছু স্বর আছে যেইগুলোর উচ্চারণ আমরা করি কিন্তু তার নির্দিষ্ট কোনো বর্ণ নেই। আমরা এই যে যদি বলি খাও, এই যে খাও, খাওটা আমরা কি অ্যাকচুয়ালি আ আর ও, আমরা কি বলি খাও, এরকম বলি? আমরা কি এরকম বলি যে খাও? বলি না তো, তাহলে আমরা বলি খাও। তাহলে আও হচ্ছে একটা ধ্বনি, কিন্তু এর নির্দিষ্ট কোনো বর্ণ নেই। এইগুলোকে মেনে চললে পারে এইগুলো হয়ে যায়, এই যে খাও এটা হচ্ছে যুক্ত স্বরধ্বনি, এটা হচ্ছে যুক্ত স্বরধ্বনি বা যৌগিক স্বরধ্বনি। এখানে দেখো পূর্ণস্বর কোনটা? পূর্ণস্বর ধরো খা, ক্ষয় আঁকা খা, এরপর কিন্তু ওই অর্ধস্বর আমরা বসাতে পারবো, এই যে ও, এরপর কিন্তু এই স্বরটা বসবে, কিন্তু খাওয়ার পর আর অর্ধস্বর বসবে না বা আর যৌগিক স্বর বসবে না। তাহলে এই যদি বসে, এই যে খাও এটা যদি, এটা যৌগিক স্বরধ্বনি, খাও এটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। তাহলে যখনই যৌগিক স্বরধ্বনি হবে তখন সেখানে কিন্তু রুদ্ধদল হবে। খাও যদি হয় তাহলে এইটা হচ্ছে রুদ্ধদল হবে, রুদ্ধদল হবে। যেমন আমাদের যৌগিক স্বরধ্বনি আর কি আছে, ধরো ও, ও আর হস্য ও, এইভাবে লিখি তো আমরা, ও আর ও আর হস্যই মিলি কি হয় ওই। এই যে ওই আর ও, এইগুলো হচ্ছে আছে, বর্ণ আছে আমাদের, এইগুলো হচ্ছে যৌগিক স্বরধ্বনি। এই যৌগিক স্বরধ্বনির ক্ষেত্রে সব সময় রুদ্ধদল হয়। যেমন আমি যদি বলি ঔষধ, এই যে ঔষধ যে লিখলাম, তোমরা বলবে যে ও এখানে যেখানে স্বরধ্বনি আছে সেটা হচ্ছে মুক্তদল, আর যেখানে সদ 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 হচ্ছে তাহলে রুদ্ধদল, তাই তো? তোমরা এরকম করে দেবে, কিন্তু না, এই যে যৌগিক স্বরধ্বনি যেখানে থাকবে সেইটা হবে রুদ্ধদল। আর এইটা যদি, এইটাও তাহলে রুদ্ধদল হলো, আর এইটাও রুদ্ধদল, ঔষধ হলো দুটো রুদ্ধদল। তাহলে এখানে বিকাল লিখেছিলাম, আমি লিখবো বৈকাল। বৈকালের ক্ষেত্রে কি হবে না, বই একটা দল আর কাল একটা দল, তাহলে বই আছে ওই আছে, তাহলে এখানে যৌগিক স্বরধ্বনি এখানে যুক্ত হয়ে আছে, এইটা হচ্ছে রুদ্ধদল, এইটাও হচ্ছে রুদ্ধদল। ক্লিয়ার হয়েছে? এই হচ্ছে তোমাদের দল। দল সম্পর্কে তোমাদের যে সমস্ত কমন কয়েকটা প্রশ্ন আছে, যেমন ধরো রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, তোমরা এই দলটা যত প্র্যাকটিস করবে, নিজেদের মধ্যেই প্র্যাকটিস করবে, লিখে প্র্যাকটিস করতে পারো, তোমরা বলে বলেই প্র্যাকটিস করবে, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে, দলটা ভাগ করতে পারবে। অনেক সময় দল বিশ্লেষণ করতেই জানে না। তাহলে রো একটা, বিন রবীন্দ্রনাথ, তাহলে একটা দল, দুটো দল, তিনটে দল, চারটে দল, চারটে দল হচ্ছে। তাহলে রো মানে হচ্ছে আমরা রয়ে ওকা বুঝিয়ে নিচ্ছি, তাই তো? কিন্তু রয়ে ওকা এখানে হবে না, আমরা উচ্চারণ করি রো, কিন্তু এখানে রয়ে ওকা হবে না। তাহলে র বলি রবীন্দ্রনাথ, তাহলে র এর সাথে অ, যে তাহলে অযুক্ত আছে, তার মানে এটা হচ্ছে মুক্ত দল। বিন, এই বিনের সাথে হসন্ত যোগ আছে, তাহলে এটা হচ্ছে রুদ্ধ দল। দ্র, অযোগ আছে, তাহলে এটা হচ্ছে মুক্ত দল। নাথ, এটা হচ্ছে ব্যঞ্জনান্ত, তাহলে এটা হচ্ছে রুদ্ধ দল। বোঝা গেছে? যদি দল নিয়ে কোথাও সমস্যায় পড়ো অবশ্যই কমেন্টে জানিও, আমি কিন্তু রিপ্লাই দেব। ব্যাকরণ জাতীয় কোনো বিষয় নিয়ে যদি কোথাও সমস্যা হয় তাহলে সেই বিষয়ে কমেন্ট করো, এবং পরবর্তীতে কোন বিষয়টা নিয়ে আলোচনা চাইছো সেইটা দিয়েও কমেন্ট করে জানাতে পারো, আমি সেই বিষয়টা নিয়েও কিন্তু আলোচনা করে থাকি। আর পড়াশোনার জন্য চাই একটা সুস্থ পরিবেশ, সেই সুস্থ পরিবেশের জন্য কিছু সুস্থ জিনিসপত্র চাই, খুবই সামান্য জিনিসপত্র। যেমন তোমাদের যারা গার্জেন আছে তাদের উদ্দেশ্য বলছি, যে বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে একটা তাদের আলাদা পরিবেশ দিতে হবে, সেই পরিবেশটা এমন হওয়া দরকার সে যেন সেখানে নিশ্চিন্তে পড়তে পারে, অর্থাৎ একটা স্টাডি রুম। যদি সেরকম নাও পসিবল হয়, যে বেডরুম আছে সেই বেডরুমের মধ্যেও সে পড়তে পারে। অনেকের ক্ষেত্রে পসিবল হয় না যে আলাদা করে বাচ্চাদের জন্য স্টাডি রুম বানিয়ে দিই, সেরকম করে তো অনেক বাড়িতে হয়ে ওঠে না। তাহলে কি করবেন, যে বেডরুম আছে সেই বেডরুমটাকেই খুব ভালো করে একটু সাজিয়ে গুজিয়ে তার জন্য একটা ঘরের একটা জায়গাতে অন্তত তার একটা স্টাডি টেবিল একটা ব্যবস্থা করে দিলে খুব ভালো হয়। স্টাডি মেটেরিয়ালস যেগুলো আছে, সেই কিছু বুকস আছে, একদম বাচ্চাদের ক্ষেত্রে বলছি, বাচ্চা থেকেই কিন্তু পড়াশোনার জেদটাকে বা পড়াশোনার উৎসাহটাকে বাড়াতে হবে।
আমরা তো আছি সহযোগিতা করার জন্যই। শুধু প্র্যাকটিসটা করাবেন, আপনাদের ক্ষেত্রে বলছি। বাচ্চাকে নিয়ে বসবেন, প্র্যাকটিস করাবেন। কোথাও সমস্যা হলে আটকালে পারে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই সমস্ত স্টাডি মেটেরিয়াল, স্টাডি বুকস যা কিছু বলো সব অনলাইনে কিন্তু পাওয়া যায়। আর এই ডেসক্রিপশানে আমি কিছু লিঙ্ক দিয়েও দেবো, সার্চ করে দেখে নিতে পারো। দেখলেই যে নিতে হবে তার কোনো ব্যাপার না, সার্চ করে অবশ্যই দেখতে পারো, যদি পছন্দ হয় নিতে পারো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।